যে আপনি একটু আমার অফিসে আসেন, এক কাপ চা খাবেন। পরে বললাম যে আপনার চার্টার্ড অ্যাকাউন্ট হিসাবে বুলটুল করছে কিনা, আমার পাটিগণিত হিসাবে আপনার কাছে 2 কোটি টাকার ট্যাক্স পাবো, একটু দেখেন, আমার হিসাবটাই দেখেন, আগামী সপ্তাহে আসবো। 1 কোটি দিয়ে গেল। আপনি যদি স্ট্রিক্ট হন, একটা নিয়ম করেন, ঋণ খেলাপি, বিল খেলাপি, রাজনীতির দল খেলাপি, খেলাপি আপনি কোন জায়গা পর্যন্ত নেবেন? আপনি একটা দর্শন যদি দেন, মানুষের ভিতরে একটা আস্থা আসতে হবে যে এই সরকার এই কাজটা করতে চায়। কারণ আমি একটা কমেন্ট করি, সবসময় বলি যে আমি তো ডাইরেক্ট বঙ্গবন্ধু ছাড়া সবার সাথে কাজ করছি এ পর্যন্ত মোটামুটিভাবে, আর এখন ইউনিসের সাথে কাজ করি নাই। যে নেটওয়ার্ক মানে ট্যাক্স নেট বাড়ানোর কথা সবসময় কেতাবিভাবে আলোচনা হচ্ছে, কিন্তু বাড়ানোর ক্ষেত্রে আসলে বটলনেক মানে সীমাবদ্ধতাটা কি? বাড়ানো যাচ্ছে না কেন? কি অটোমেশনে, বিনিয়োগে, মানে এই জায়গার মধ্যে সামর্থ্য বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, বা এই যে কিছুদিন আগে আমরা দেখেছি 2টা ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল, তখন দেয় এনবিআর চেয়ারম্যানের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা, অভ্যন্তরীণ প্রতিরোধের মুখে থাকে। মানে রিফর্ম ইজ এ বিগ চ্যালেঞ্জ ইন বাংলাদেশ। মানে আপনার দৃষ্টিতে যদি এখন আপনার দায়িত্ব দেওয়া হয়, আপনি এই যে 6 লক্ষ কোটি টাকার ট্যাক্স মানে যে লক্ষ্যমাত্রায়, এটা আদায় করার ক্ষেত্রে কী পদক্ষেপ নিতেন? নেড়া বেলতলা দ্বিতীয়বার যায়। আমার দায়িত্ব দিয়ে আপনি হাইপোথেটিক্যাল কথা বলতেছেন। আপনি এটা জিনিস জেনে রাখেন, আমাকে তো কোনো সরকার বড় দায়িত্ব দেবে না। তার কারণ আমি তো কারো কথা শুনি না। আমার কথা হলো, আপনি নিজে যেটা আইন পাশ করে দিয়েছেন, আমি সেই আইনে থাকব। আপনি আইন পাশ করছেন, তো পাশ করে পরে কেন বলেন আমাকে এটা ডেবিট করেন? আমি যখন চাইলাম ট্যাক্স নেট বাড়ানোর জন্য, যে আমি কয়েকটা পোষের আগে এইবার পত্রিকায় দেখলাম যে সেটা নাকি একটু নজর রাখতেছে, যে আমি ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরা, তারপরে চিটাংয়ে কালসি ফালসি, এই যে কয়েকটা এলাকাতে আমি হাউস টু হাউস সার্ভে করব। আমি নিজে আমার টিম নিয়ে একটা করলাম, যে টিমের মধ্যে আমার এনবিআরের 2 জন অফিসার থাকবে, স্থানীয় থানার আইন প্রয়োগকারী একজন কর্মকর্তা থাকবে, আর লোকাল পলিটিক্যাল কাউন্সিলর বা যারা থাকে নির্বাচিত প্রতিনিধি থাকবে। আমি রেডিও, টেলিভিশন, পত্রিকা আগে অ্যানাউন্স করব কোন দিন কোন এলাকায় যাব, যেন ভীতি সঞ্চার না হয়। আমি হাউস টু হাউস সার্ভেতে আমার টিম যাইয়া দেখবে ওই বাড়ির ভাড়াটা কত, মান্থলি টোটাল ব্যয়টা কত হতে পারে। কারণ আমি সেই সময় নিজে ঘুরে দেখেছি, ধানমন্ডিতে ছোট্ট 2 রুমের একটা বাসা ভাড়া আপনার 20,000-এর কম না। তখন তো 2.5 লাখ টাকা হইলো ট্যাক্সের সীমানা, তারপর একটা দিতে হয়। তো সেটা যদি করা হয়, দেখা যাবে যে আমার নেটে অনেক লোক অনয়। যে আমি এটা একটা স্কিম নিলাম চুপচাপ, আমার এনবিআরের মধ্যে তো শয়তান আছে, কঠিন এটা লিক করে না, কঠিন না, লিক করে দিল। লিক করার পর কোন পত্রিকা, একটা ইংরেজি পত্রিকা ফার্স্ট কলাম এটা সেফে ফেললো, হাউস টু হাউস সার্ভে শুরু হচ্ছে। মির্জা আজিজ বলল যে এটা কি শুরু করতেছেন? ফখরুদ্দিন সাহেব রাত্রের 11টায় টেলিফোন করতেছে, বদিউর আপনি কি শুরু করতেছেন? আমি স্যার টাকা লাগবে না। বলে যে কত পাবেন? 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিল তার কাছে 5000 কোটি কোনো, তো থামাই দিল, করতে দিল না। তারপরে যখন এরকম লিস্ট করে করে টাকা আনতেছি, চা খাওয়ায় খাওয়ায় আনতেছি, কিচ্ছু না, আমি একজনকে অপমান করি নাই। যেমন টাকা পাওনা আছে, নিজে টেলিফোন করতাম, এটা ডেপুটি কমিশনার দিয়েও দিতাম না, যে আপনি একটু আমার অফিসে আসেন, 1 কাপ চা খাবেন। পরে বললাম যে আপনার চার্টার্ড অ্যাকাউন্ট হিসাবে বুলটুল করছে কিনা, আমার পাটিগণিত হিসাবে আপনার কাছে 2 কোটি টাকার ট্যাক্স পাবো, একটু দেখেন, আমার হিসাবটাই দেখেন, আগামী সপ্তাহে আসবো। 1 কোটি দিয়ে গেল। আমি বলে, 1 কাপ চা খাওয়া লাগে, আরও 1 কোটি দিয়ে গেল। তাকে তো আমি সম্মান করেছি, তিনি বুঝতে পারছেন দেনা আছে। আরেকটা বিষয় আসছে, যে হলো যে একটা বৈষম্য বাড়ছে সমাজের মধ্যে, ইনকাম ডিসপ্যারিটি, এই আয় বৈষম্য, হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় ধরেন আপনি বিজনেস লিডার, শুধুমাত্র যে শিল্পায়ন বা আমদানি রপ্তানি এটা তো নয়, শিক্ষা, স্বাস্থ্য, সেসব ক্ষেত্রে বিনিয়োগকারীরা কতটা উৎসাহী হচ্ছে, এবং যে নীতি বাস্তবতা আছে এখন, কি মনে হয় যে ব্যবসায়ীরা এইসব ক্ষেত্রে কতটা এগিয়ে আসছে? এটা গ্লোবালি একটা এখন নতুন টার্ম শুরু হয়েছে, সেটাকে বলা হয় আরবিসি, বুঝছেন, রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট। আপনি যদি এটাকে ফলো করেন, বাংলাদেশে কিন্তু এটা শুরু হয়ে গেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো করছে। এটা যদি আপনি মোটামুটি আপনারা যদি মিডিয়া সাপোর্ট দেন, এটা যদি মানুষের মধ্যে আসে, তখন কিন্তু মানুষ বুঝবে তার সামাজিক দায়িত্বটা কী। আপনি যথাযথ বলেছেন যে আমাদের, যেমন ধরেন আমরা কিন্তু কৃষি প্রধান দেশ, হ্যাঁ, আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু অনেক কিছু করার আছে। আমার বাজেট যেটা কৃষককে দেওয়া হচ্ছে এখন, আমি মনে করি এটা সাফিসিয়েন্ট না, এটা আরও বাড়ানো উচিত, এবং এখানে কীভাবে দেওয়া উচিত, এই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত।
আমাদের কিন্তু ভর্তুকিটা আসা উচিত এমনভাবে যাতে কৃষক উপকারিত হয়। আমাদের দেখেন আলু পচে যাচ্ছে, আনারস পচে যাচ্ছে, আমরা যদি কোল্ড স্টোরেজ ব্যবস্থা করে দিতে পারতাম, সরকার থেকে যদি এখানে একটা বাজেট রাখতো, ঠিক আছে, আমরা এডিপিতে আমরা যেটা যাচ্ছি আমরা প্রত্যেকটা উপজেলাতে আমরা কোল্ড স্টোরেজ করব, আমরা এটা কিন্তু আমাদের যে ফুড সাপ্লাই চেন এটা কিন্তু অনেক ইমপ্রুভ করতো। এর ফলে তো কি আমাদের একটা অপচয়, খাদ্যের অপচয়টা কমতো, খাদ্য বাড়তো, আমাদের ইনফ্লেশনও কিন্তু কমতো। তো এই জিনিসগুলো আমার হয় বাজেটে আনা উচিত। ব্যাংকিং এটা সেক্টরে exportও হতে পারে। হ্যাঁ Exactly. ব্যাংকিং সেক্টরটা আপনার প্রতি কতটা সাপোর্টিভ? ব্যাংকিং সেক্টরটা আসলে গভর্নেন্স লাগবে। ব্যাংকিং সেক্টর আপনি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকে আরও স্ট্রিক্ট করতে তাদের গভর্নেন্সে। তারা এখন যেটা করতে গেছিলো যে আমার এখানে এমপ্লয়ীদেরকে আমি কীভাবে মনিটর করবো, এমপ্লয়ীকে কীভাবে কত বেতন দেবো, এগুলো না করে ব্যাংকিংয়ে আপনার যারা বোর্ড অফ ডিরেক্টর তাদের কী করণীয় আছে, তারা কত বছর থাকতে পারবে, তারা কতটুকু মানে এখান থেকে নিতে পারবে কি নিতে পারবে না। হ্যাঁ, ব্যাংকিং এটা সেবা, তাই না? তো ব্যাংক যারা করেছে তাদের কিন্তু সেবার মনোভাব নিয়ে কিন্তু করতে হবে। তারা যদি ব্যাংক করে নিজের লাভের জন্য তাহলে কিন্তু ব্যাংকের ফাংশন করবে না। এখানে বারবার যে ধরেন উনি সদিচ্ছার কথা বলছেন, ডেফিনেটলি যারা উইলফুল ডিফল্টার্স আছেন, ওই ধরনের খেলাপির যে সংস্কৃতি একটা দীর্ঘদিন ধরে আছে, যদিও ওই মাঝখানে হাসিনা রেজিমকে হয়তো আমরা দোষারোপ করতে পারবো না, এটাও বলতে হবে যে আমাদেরকে গত 30-40 বছরেরই আমাদের লেগেছে, ডেফিনেটলি নো ডিনায়াল টু দ্যাট, কিন্তু এটা তো আছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার কোনো উদ্যোগ মানে এই ধরনের বাজেটে কোনো দিক নির্দেশনা বা কোনো ধরনের এটা আসলে বাজেটে আসতে পারবে না এই জিনিসটা। আমাদের অন্যান্য পলিসিগুলো ব্যাপার আছে এখানে। আমি যেটা বললাম যে আমাদের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নেন্স, এগুলো কিন্তু রিলেটেড। শুধু বাজেটকে আমরা কিন্তু বাজেটকে খুব বড় করে দেখি, আসলে বাজেটকে এত বড় করে দেখার কিছু নাই। বাজেটে মেনলি হচ্ছে কি আমাদের খাতগুলোকে আমরা বরাদ্দ করা এবং আমাদের রেভিনিউ মবিলাইজেশন করা, এটাই হচ্ছে জোর দেওয়া উচিত। আমাদের রেভিনিউটা কীভাবে বাড়ানো যায় এটার উপরে যদি বাজেটে আমরা বেশি ফোকাস দিই, আমাদের দেশ উপকৃত হবে রেভিনিউর উপর। সেই জন্য আমরা ওনার কাছ থেকে একটা আইডিয়া চাচ্ছি, যেহেতু উনি ওই সময় কাজ করেছেন, অনেক অভিজ্ঞতা আছে। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আমি যেটা মনে করি আমাদের যারা ধরেন বিজনেসে আছে, এখানে কিন্তু আমাদের কতগুলো জিনিস আছে, যেমন ধরেন এখন ক্লাউড বেজ অ্যাকাউন্টিং, ঠিক আছে, ব্লক চেন এসে গেছে, তারপরে আপনি ইনভয়েস, এগুলো যদি আপনি অ্যালাউ করেন বা এগুলোকে যদি আপনি ম্যান্ডেটরি করে দেন তাহলে কিন্তু কারাপশন কমে যাবে। আপনি যদি কারাপশন কমে যায় তাহলে কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু ট্যাক্স মডুলেশন হবে ডেফিনেটলি। এখানেও কিন্তু নজর দেওয়া যেতে পারে, এটা একটা ওয়ে। দ্বিতীয়, আমি মনে করি আমাদের ট্যাক্সের নেট বাড়াবার জন্য উপজেলা লেভেলে অফিস করার দরকার নেই। আমি যদি আবার অটোমেশন করে ফেলি, অটোমেটেড হয়ে গেলে কিন্তু আমার ধরেন একটা উপজেলার অফিসার কিন্তু আমার একটা ইউনিয়ন লেভেলে যেতে পারে, মোটরসাইকেল নিয়ে চলে যাবে। হ্যাঁ, সপ্তাহে একদিন এই একদিন এই ইউনিয়ন, একদিন এই ইউনিয়ন, এভাবে যদি ঘুরে তাহলেও কিন্তু আমাদের ট্যাক্স কালেকশন বাড়বে। আমাদের কিন্তু শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও কিন্তু আপনি গাজীপুরে যান, আপনি নারায়ণগঞ্জে আপনি দেখবেন অনেক বড় বড় বিল্ডিং, অনেক যারা ট্যাক্সের আওতার বাইরে রয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিই, রানা প্লাজার ইনসিডেন্ট যেদিন হয়, ওই ইনসিডেন্টের পরের দিন কিন্তু আমরা এনবিআর এর চেয়ারম্যানের সাথে মিটিং ছিল, তখন আমি ফিকিট প্রেসিডেন্ট। হ্যাঁ, তো আমি ওই সময়কে চেয়ারম্যানকে বলেছিলাম আমি শিওর আপনার রানা প্লাজার কোনো ফাইল নাই। উনি কমিশনারকে ফোন করলেন, ইনস্ট্যান্ট ফোন করে পরে জানা গেল যে ওর আসলে ওর কোনো ফাইল নেই। তো চিন্তা করেন, তো এই ধরনের ঘটনা কেন ঘটবে? এগুলো আসলে নেক্সট এটা মানে আনা কোনো ব্যাপার না, কিন্তু এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সরকারের সদিচ্ছা। এই কর কাঠামো একটা কমপ্লেক্স কর কাঠামো, আমরা বলি স্বচ্ছতার অভাব আছে, পরিকল্পনার অভাব আছে, স্কিলের অভাব আছে, লজিস্টিক্সের অভাব আছে, বাজেটের অভাব আছে, সদিচ্ছার তো অভাব আছেই। আপনি যদি ওই আঙ্গিক থেকে মানে ধরেন আপনার সিস্টেমকে বলেন যে এই জিনিসগুলোতে আমাদের মানে পলিসি রিভিজিট করা দরকার, সেটা কি হতে পারে? ওই জিনিসটার ব্যাপারে আমি আগ্রহী ছিলাম। মোটামুটিভাবে বাজেটগুলো হয় আগেরটা দেখে যে প্রসেসে আমাদের দেশে বাজেট হয়ে আসতেছে, ওইটার সাথে মিল রেখে এবার সরকারের নিজের রাজনৈতিক দর্শন কি আছে, কোথায় ফোকাস করবে। যেমন এখন ফ্যামিলি কার্ড, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের, তারপরে যাইয়া কৃষক কার্ড আসছে। এই যে আরেকটা নতুন ইনপুট উনি দিলেন যে আনারসের, আমের বা আলু পৌঁছে যাচ্ছে, সরকার এটা যদি খায় যে ঠিক আছে আমি প্রত্যেক উপজেলাতে একটা করে কোল্ড স্টোরেজ দেবে, তাহলে এটা চলে আসবে সেখানে নতুন ইনভেস্টমেন্টে। তারপরে খাল খনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী কি বললো যে এক্সকাভেটর দিয়ে যদি করো তাহলে আমার ম্যানুয়াল লেবারের একটা চাকরি হবে না, অতএব ম্যানুয়াল দিয়ে করো। আইডিয়াটা কি চায় সেটা নির্ভর করবে।
রাজনৈতিক দর্শন দিয়ে অনেক কোন পর্যায়ে কোনটা নিতে চায় সেটা আসে প্রত্যেক সরকারের। যেমন বুঝেন না করাপশানের বিষয় যেটা আসছে, করাপশান কন্ট্রোলের জন্য শক্ত হবেন কিনা, ইন্টারনাল ব্যাংক থেকে যে বিনিয়োগ আপনি কম নেবেন কিনা। এই যে কদিন আগে পত্রিকা দেখলাম যে আগে ঋণ খেলাপিটা কতটুকু পর্যন্ত হইলে আবার রিশিডিউল করতে পারতো না, এখন নাকি ওইটা আবার বাড়াই দিচ্ছে। কি একটা বলতেছে, কেন দিতেছেন? বলে যে না হলে তো তাকে পাওয়া যাবে না, যুক্তির অভাব থাকবে না। আপনি যদি স্ট্রিক্ট হন একটা নিয়ম করেন, ঋণ খেলাপি, বিল খেলাপি, রাজনীতির দল খেলাপি, খেলাপি আপনি কোন জায়গা পর্যন্ত নেবেন? আপনি একটা দর্শন যদি দেন, মানুষের ভিতরে একটা আস্থা আসতে হবে যে এই সরকার এই কাজটা করতে চায়। যেমন শুরু করে দিল, ফ্যামিলি কার্ড দিচ্ছে, গুড। এটা দরকার হলে 1 বছর পরে আবার মনিটর করে দেখবে, এটাকে আবার পর্যালোচনা করবে, কতটুক ত্রুটি থাকলে সংশোধন করবে। তদ্রূপ এই দর্শনটা আসতে হবে। না হইলে হবে কি, নর্মালি ফাইন্যান্স মিনিস্ট্রি বা যারা সরকারের আমলারা বাজেট করে, রাজনৈতিক নেতৃত্ব তার গাইডলাইনটা দেওয়ার পরে বেশি যায় না। তারা করে কি, আগের মতো আছে, সেটার মধ্যে যেটুক নির্দেশ আছে সেখানে একটু চেঞ্জ করে। নাহলে অনেকটা ওই সেম ইজ দ্য লাস্ট ইয়ার, সেম ইজ দ্য লাস্ট ইয়ার সেম ইজ দ্য লাস্ট ইয়ার চলে। জনাব সৈয়দ এরশাদ আহমেদ, একটা বিষয় হচ্ছে যে এই যে আপনি অর্থায়নের বিষয় আছে, যে ব্যাংকিং সেক্টরে ট্রান্সপারেন্সির অভাব আছে, এটা আমাদের দীর্ঘদিনের একটা ক্রনিক প্রবলেম। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এই আলোচনা বা এই ধরনের কি বলবো যে শৃঙ্খলা আসছে কিনা, যে না যারা সত্যিকারের মানে বিজনেস করতে চান, এনাদের মধ্যে একটা ঐক্য তৈরি হচ্ছে কিনা এই নতুন সময়ে এসে? এইটা দেখেন, একটা জিনিস কি, আপনি যখন কোনো, উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত, আপনি একটা নীতি করতে হবে, এবার নীতিটাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সুযোগ দেন, মানুষ কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবেই। আপনি যদি ব্যাংক যারা করে তাদের কিন্তু সুযোগ দেন, না তুমি টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যে এটা করো সেটা করো, তারা দেখা করতে পারলে কোনো সমস্যা হচ্ছে না, তখন তো আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে একটা স্ট্রিক্ট পলিসি বানাতে হবে যে ব্যাংক যারা করবে এই নীতি, তোমাদের এই নীতিটা মেনে চলতে হবে। এইভাবে তুমি ব্যাংক করতে পারো, এইভাবে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারো, এইভাবে তুমি ফাইন্যান্স কোম্পানি করতে পারো। এটা যদি বারবার যদি আপনি রিল্যাক্স করেন, আপনি যদি নীতিটাকে যদি আপনার বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু আপনি গভর্নেন্স আনতে পারবেন না। গভর্নেন্স আনতে না পারলে কিন্তু এইভাবে চলতেই থাকবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমি ছোট মুখে বড় কথা, আমরা কিন্তু অনেকে এখানে বসে বসে কথা বলি, বিদেশে যে টাকা পাচার সব টাকা আমরা নিয়ে আসবো। এটা আনা এত সোজা না, এটা আনা এত সোজা না, এত সোজা না। আপনার কোনো দেশে কিন্তু এভাবে টাকা ফেরত দেবে বলে আমার মনে হয় না অন্তত। এটা এনে আমরা এই করেন সেই করেন, আমি অনেক বক্তৃতাও শুনেছি, অনেক আমাদের নতুন নতুন তরুণ নেতারা বক্তৃতা দিচ্ছে, ওই টাকা এনে আমাদেরকে স্কিল ডেভেলপ করেন। ওই টাকা এনে স্কিল ডেভেলপ করা খুব কঠিন। তবে হ্যাঁ, এই বাজেটে কিন্তু আমাদের যেটা শিক্ষা খাতে দেওয়া হয়েছে, আমি মনে করি এর একটা মোটা অংশ আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য দেওয়া উচিত। এই টাকাটা যদি শুধু খালি ইনফ্রাস্ট্রাকচার আপনি দেয়, শিক্ষা খাতে বড় বড় স্কুল বানানো, স্কুল বিল্ডিং, এসি বসানো হবে, হ্যাঁ, স্কুলে ফ্রিজ দেওয়া হবে, টিচাররা আরাম করবে, তাহলে লাভ নাই। আমাদের দরকার হচ্ছে কি জানেন, আমাদের টিচারের কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ভোকেশনাল ট্রেনিং করতে হবে, এই খাতে আমাদের টাকা দরকার। আমার যে খাতগুলোতে আমি প্রায়োরিটি দিচ্ছি, এই প্রায়োরিটিটা সেট করতে হবে যে এই খাতে আমি টাকা বরাদ্দ করছি, এটা তারা কী কাজ করবে। আমার এডুকেশন ক্ষেত্রে এটা দিতে হবে। যেমন আমার স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আমি শুনতেছি যে কিছু ট্যাক্স হয়তো মকুব করবে, যেটা হচ্ছে আপনাদের ওই যে হার্টের যে আপনার রিং পড়ায়, সেই রিংয়ের উপর হয়তো ভ্যাটটা উঠিয়ে দেবে। ভালো। আপনাদের আমাদের এপিআই যেটা আছে, এপিআই কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয়, তাই না? এপিআই বানানোর জন্য যদি আমাকে উৎসাহ দেয়, আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ হবে। তাই এটার কারণে কিন্তু আমাদের ফার্মাগুলো পিছিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু কোল্ড চেন নাই। আমরা কিন্তু খালি বলি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, কিন্তু আমি কেন করতে পারছি এটা আমি চিন্তা করি না। আপনি যদি কোল্ড চেন না করেন, আপনি তো ফুড এক্সপোর্ট করতে পারবেন না, বা আপনি ফার্মা এক্সপোর্ট করতে পারবেন না। আপনাকে এখানে বড় একটা চ্যালেঞ্জ। তা আপনার পোর্টগুলো আছে, আমাদের এই নতুন এয়ারপোর্ট হয়েছে, আমাদের চিটাগাং পোর্ট হয়েছে, এটাতে আপনি যদি কোল্ড চেন বসান, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। সুতরাং এটাতে আমি কেন যাচ্ছি না, এই খাতে আমার ইনভেস্টমেন্ট দরকার। সুতরাং আমার এই প্রায়োরিটি সেক্টরগুলো যে টাকাগুলো আমরা দিচ্ছি, টাকাগুলো কীভাবে আমি ব্যয় করবো, এটার একটা স্বচ্ছতা দরকার এবং এটার একটা পরিকল্পনা দরকার। ওইভাবে করে প্রণয়ন করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে অনেকের আপত্তি আছে যে এটা আরেকটু ডিফার করে দেওয়া হোক, দুই রকম মতই আছে। তো এটার জন্য আমাদের প্রস্তুতি কেমন? আমার মনে হয় এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা মোটেই প্রস্তুত না, এবং আমি যে আরও 3 বছর পেয়েছি আমি কতটুকু প্রস্তুত হবে সেটা আমার সন্দেহ আছে। কারণ আমাদের যেই জিনিসগুলো এখন করতে হবে সেগুলো কিন্তু আমরা করছি না। যেমন আমি আপনাদের এখানে শুনেছি টকশো নিয়েতে এসে অনেকে বলেন আইপিআর ইমপ্লিমেন্টেশনের দরকার নেই, বাট আইপিআরটা এখন গ্লোবালি আইপিআর ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আপনি যদি আইপিআর না করেন, আপনি কাউন্টারফিট প্রোডাক্ট, আপনি ফ্লেক প্রোডাক্ট, হ্যাঁ, আপনি মানে এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আপনি চান যে না আমার দেশের ইমেজ বাড়ুক, হ্যাঁ, আপনি ইমেজ যদি বাড়াতে চান, ইমেজ না বাড়লে কিন্তু আপনি ইনভেস্টর আসবে না।
আপনার এখানে কিন্তু এক্সপোর্ট বাড়বে না, কারণ আমার যারা ইম্পোর্টার তারা কিন্তু এখান থেকে সোর্স করবে না। সুতরাং আপনাকে এখানে আইপিআর ইমপ্লিমেন্টেশন করতে হবে। জনাবুদ্দিন রহমান, ওভারঅল এমনি অর্থনৈতিক সুশাসনের কথা বলি আমরা, আচ্ছা আমার চেয়ার থেকে আমি এই প্রশ্নই করব। সুশাসন বাস্তবায়ন করার দায়িত্ব প্রশ্নের মাধ্যমেই আপনার একজন এক্সপার্ট হিসেবে আপনি বলবেন যে আসলে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার সূচনাটা দেখতে পাচ্ছেন কিনা? আমি যেটা মনে করি সেটা হলো সরকার কাকে মন্ত্রী করছেন তার ভিশনটা কি। আমলা উপদেষ্টা আনলে কাকে আনছেন, কলঙ্কিত চিহ্নিত করাপ্ট লোককে আনছেন কি না, তাহলে কিন্তু আপনার ভিশন শেষ হবে না। আমরা আগের সরকারের দেখি দলীয়করণ করবেন কিনা আপনি। দলীয়করণ আগের আমলে যে আমলাতন্ত্রের মধ্যে দলীয়করণ ছিল, আলী বাজাদ, তারপর যে জামাত, এটা আপনি আবার করবেন কিনা, আপনি উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় দেবেন কিনা, তা আপনি আগে লোক ঠিক করে পরে গুণ সেট করবেন কিনা, নাকি আপনি গুণ সেট করবেন তারপর লোক ধরবেন, হোয়াট উইল বি ফার্স্ট, সঠিক লোককে সঠিক জায়গায় দিবেন কিনা। ওই আগের আমলে বঞ্চিত হয়েছে তারে এখন আমার প্রমোশন দিয়ে এটাতে বসাইতে হবে, সেগুলো করবেন কিনা। সার্ভাইভ অফ দ্য মেরিট জিয়াউর রহমানের মতো সেটাতে আসবেন কিনা। কারণ আমি একটা কমেন্ট করি, সবসময় বলি যে আমি তো ডাইরেক্ট বঙ্গবন্ধু ছাড়া সবার সাথে কাজ করছি এ পর্যন্ত মোটামুটিভাবে, আর এখন ইউনিসের সাথে কাজ করি নাই। আপনার জিয়াউর রহমান সাহেবের পাল্টা বঙ্গবন্ধু হত্যা এসব আলাদা বিষয়, কিন্তু প্রশাসক হিসাবে শাসনের সরকার প্রধান হিসাবে হি স্টিল টপিং দ্য লিস্ট। কারণ নিয়ম মানছে, মেরিট মানছে, এবং ইমপ্লিমেন্টেশনের পরে মনিটরিং থাকতো। ওই জায়গার মধ্যে ছোট্ট একটা কমেন্ট নিয়ে আমি চলে যাব অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। কিন্তু ওই যে মর্নিং শোজ দ্য ডে, কারেন্ট প্রাইম মিনিস্টারকে দেখে আপনি শুরুতে একটুখানি বলছিলেন যে সূচনাটা, ওনার মধ্যে সেই কমিটমেন্টের রিফ্লেকশন দেখা যাচ্ছে কিনা, মানে ব্যক্তি হিসেবে হয়তো। জি, এখন সকালে হঠাৎ করে দেখা যায় ম্যাক, কিন্তু তারপরে অনেক আলো হয়, তার মানে 6 মাস দেখতে হবে আমার। এখন মর্নিং শোজ দ্য ডে এই ওনার স্টেজে শার্ট গায়ে দিয়ে আসছে সিম্পল, নিজে টাইমলি অফিসে যাচ্ছেন বাপের মতো, তারপরে যে নিজে এটা করছেন ওটা, এটা দিয়ে সরকারের প্রধানকে এখন কমেন্ট করা যাবে না। করা যাবে না, একটু অপেক্ষা করতে হবে 6 মাস। আমরা শেষ করব। একজন বারবারই বলছিলেন যে আসলে বিজনেসের জন্য একটা কন্ডিসিভ, একটা অনুকূল এনভায়রনমেন্ট দরকার, বিনিয়োগের জন্য দরকার সুন্দর ইকোসিস্টেম। হ্যাঁ, ইকোসিস্টেম, যেটা ভালো আপনি বলেছেন যে ইকোসিস্টেম দরকার। ফরেন ইনভেস্টমেন্টও ওগুলোর উপর ডিপেন্ড করবে, কারণ এনারাই হলো গিয়ে অ্যাম্বাসেডার বা ইন্ডিকেটর। এখন ওই জায়গার মধ্যে তো প্রতিশ্রুতির অনেক বন্যা আছে। হয়তো বাজেটও আমরা যেগুলোর মধ্যে বাজেট হচ্ছে যে একটা আয় ব্যয়ের একটা হিসেব দেবে, অ্যান্ড একটা পলিসি স্টেটমেন্ট থাকবে, একটা কমিটমেন্ট থাকবে সামনের দিনে তারা কিভাবে কি করতে যাচ্ছেন। যেটা স্যারও যেটা বললেন যে আসলে এটা একটা সামগ্রিক একটা প্যাকেজ দৃষ্টিভঙ্গি, সরকারের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন না দেখা পর্যন্ত তা আসলে বিবেচনা করা যায় না। তো মানে আপনি যদি এটা শেষ করেন যে আসলে আপনার প্রত্যাশার জায়গাগুলো কি, মানে আমার প্রত্যাশা হচ্ছে, আমি যেটা বললাম যে আমাদের বাজেটে যে বরাদ্দটা হচ্ছে, এই বরাদ্দটা যাতে ঠিকভাবে খরচা হয় এটার জন্য একটা প্রপার প্ল্যানিং করা, এবং এটা থেকে যেন আমরা লাভবান হই। যেমন আমাদের দেশে কিন্তু একটা বড় সমস্যা কিন্তু এখন আমাদের এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, তাহলে আমার এমপ্লয়মেন্ট বাড়াতে হবে। তো এই কর্মসংস্থান যদি আমি বাড়াতে চাই তাহলে আমার কী প্রয়োজন আছে, আমার ইনভেস্টমেন্ট লাগবে। তো ইনভেস্টমেন্ট করতে গেলে আমার কী লাগবে, হ্যাঁ, আমার ফার্মারকে আমি যদি সাপোর্ট দিতে যাই, আমার কৃষককে যদি সাপোর্ট দিতে যাই, কৃষক কিন্তু আমাকে খাদ্য দিচ্ছে, তাকে আমি কিভাবে সাপোর্টটা দিতে পারি? আমি কি শুধু তেলের মধ্যে ভর্তিকে দিয়ে আর এইসব কৃষক কার্ড দিয়ে করতে পারবো কি না, নাকি আমার তার জন্য তার ফুড সাপ্লাই চেনটা যেভাবে করে সে সুন্দরভাবে তার জিনিসটাকে এনে মার্কেট করতে পারে, সেল করতে পারে, হ্যাঁ, এই জিনিসটাকে কিন্তু আমি সংরক্ষণের ব্যাপার, যেটা সংরক্ষণ এবং সাপ্লাই চেনটাকে ঠিক রাখা, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এটা কিন্তু আমরা ঠিক রাখতেই হবে আমার। এটা যদি ঠিক রাখতে পারি তাহলে আমার কৃষক বাঁচবে। আমার যদি শিক্ষা খাতে যদি আমি কোয়ালিটি ডেভেলপ করতে, আমার যদি এডুকেশনের যারা জড়িত, যারা আমার শিক্ষক, বিশেষ করে আমাদের লোয়ার লেভেলের শিক্ষক যারা, তাদের কিন্তু কোয়ালিটি অনেক ডিটোরেট করেছে। এখানটা কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ফলে থেকে হায়ার লেভেলে এসেও কিন্তু পড়াশোনা করতে পারছে না। সুতরাং প্রাইমারি লেভেল থেকে কিন্তু আমাদের এদিকে নজর দেওয়া উচিত, এদের স্ট্যাটাস বাড়ানো, এদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। টিচার ট্রেনিং কিন্তু খুব দরকার আমাদের। হ্যাঁ, আমি শুধু বড় বড় বিল্ডিং বানালে হবে না, আমার বিল্ডিং বানিয়ে আমার কিন্তু এই জায়গাটা আমাকে যেতে হবে। এখানে আমার বাজেটে থাকা উচিত, বাজেটের খরচাটা কিন্তু আমার এখানে হচ্ছে না, কিন্তু প্রপার মনিটরিং দরকার। প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু নিজের
মানে যেটা খাত আছে খরচার খাত, সেই খরচাটা কিন্তু ঠিকভাবে হচ্ছে কিনা, যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে কিনা, এই জিনিসটা আমি আশা করি এটা যদি হয় ডেফিনেটলি তাহলে আশাবাদী জায়গা আমি তৈরি হবে। আশাবাদী যে আমরা সুদিন দেখতে পাবো। সুদিন দেখতে পাবো।